সো আজকে হচ্ছে আমাদের এন্ডোক্রাইনের সেকেন্ড ক্লাস। আমরা আরেকটা ক্লাস নিতে হবে কারণ এন্ডোক্রাইনের সাথে আমাদের ইলেকট্রোলাইটটাও জড়িত আছে। তো আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও আমরা একসাথে ক্লাস শেষ করব। তো আজকে সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক্যালি ওবেসিটি এবং ডায়াবেটিস মেলাইটাসের অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট সম্বন্ধে। তো ফার্স্ট অফ অল উইল স্টার্ট আওয়ার লেকচার ফ্রম ওবেসিটি। আমরা জানি যে আজকাল ওবেসিটি একটা বড় সমস্যা। কারণ হচ্ছে যে আমাদের অ্যানেস্থেশিয়ার ডেভেলপমেন্টের কারণে আমাদের কাছে অনেক ওবেস, ইভেন মরবিড ওবেস পেশেন্টও অ্যানেস্থেশিয়ার জন্য আসছে। বিশেষ করে সিজারের সময় আমরা অনেক মরবিড ওবেস পেশেন্ট পেয়ে থাকি, বা অনেকেই আসে দেখা যায় বেরিয়াট্রিক সার্জারি করার জন্য আসে অথবা আদার সার্জারির জন্য আসে। সো আমাদের এখানে একটা সিনারিও দেওয়া আছে, সেটা হচ্ছে যে একজন 45-year-old ফিমেল, তার একটা আমলিকাল হার্নিয়া। আমলিকাল হার্নিয়াটা কিন্তু ওবেস পেশেন্টের ক্ষেত্রে কমন। বিশেষ করে হচ্ছে যাদের আগে থেকেই এই ধরনের উইক থাকে আমলিকাল পার্টটা, এমনও হতে পারে যে এটা অনেক সময় দেখা যায় আদার সার্জারির কারণেও হতে পারে। তো অনেক সময় আমরা সিজারিয়ান সেকশনের এই জায়গা থেকেও দেখা যায় আমলিকাল হার্নিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। তো কমনলি এই পেশেন্টগুলি আমরা পেয়ে থাকি, যাদেরই পাই আমরা ওভারওয়েট পেশেন্টগুলি বেশি। এই পেশেন্টের 150 সেন্টিমিটার টল, তো ওয়েট হচ্ছে 120 কেজি। 150 সেন্টিমিটার টল মানে অনেক কম, 5 ফিট। তার সেই অনুযায়ী তার ওজনটা অনেক অনেক বেশি, অ্যান্ড শি হ্যাজ নো আদার কোমরবিডিটিস, এবং সে কোনো রেগুলার মেডিকেশনও নেয় না বা কোনো অ্যালার্জি নাই। তো আমরা এই পেশেন্টকে ক্লাসিফাই যদি করতে চাই পেশেন্টের পার্সন ওয়েট অনুযায়ী, তাহলে আমরা জানি যে আমরা বিএমআই দিয়ে, আমরা বডি মাস ইন্ডেক্স দিয়ে আমরা সাধারণত ক্লাসিফাই করি। বডি মাস ইন্ডেক্সে আমাদের হচ্ছে হাইট থাকে আর হচ্ছে আমাদের ওয়েট থাকে। তো ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। তার মানে আমরা যে হাইটটাকে পাবো সেই হাইটটাকে মিটারে কনভার্ট করে আমরা ডিভাইড করলে ওয়েটের সাথে আমরা একটা বিএমআই পেয়ে যাব। তো বিএমআইটা সাধারণত নর্মাল ধরা হয় হচ্ছে 19 থেকে 25, আর এর নিচে সাধারণত আন্ডারওয়েট বলা হয়, আর 25 এর নিচে উপরে হচ্ছে আমাদের ওভারওয়েট। তো এটা 30-র উপর যখন চলে যায় সেটাকে বলা হয় ওবেস। আর মরবিড ওবেস বলা হয় যদি আমরা 40-র উপরে পাই উইদাউট কোনো কোমরবিডিটিস ছাড়া, অথবা যদি উইথ কোমরবিডিটিস থাকে তাহলে 35 যদি বিএমআই হয় ওভার, তাকেও আমরা মরবিড ওবেস বলতে পারি। আর সুপার মরবিড ওবেস ইদানিং একটা রিসেন্টলি আবিষ্কৃত, সেটা হচ্ছে বিএমআই যদি 55-এর উপর চলে যায় তাকে সুপার মরবিড ওবেস বলা হয়। এবং এটা দেখা যায় যে এটাকে মরিবান্ড ওবেসও বলা হয়। আগেরটা ছিল মরবিড ওবেস আর একটা মরিবান্ড। মানে এই পেশেন্টগুলির মারা যাওয়ার বা মর্টালিটির রিস্ক অনেক অনেক বেশি হায়ার। তো সাধারণত এজিবিআই গাইডলাইন এজন্য বলে যে প্রত্যেকটা সার্জিক্যাল পেশেন্টকেই, যে পেশেন্টগুলির অপারেশন হবে তাদের সবাইকেই হাইট এবং ওয়েট অনুযায়ী বিএমআইটা ক্যালকুলেট করার জন্য, কারণ বিএমআই উপরে অনেক কিছুই নির্ভর করে। তো এই পেশেন্টের বিএমআই সাধারণত দেখা গেছে যে 53, তার মানে সে হচ্ছে সুপার মরবিড। তো তার যেহেতু কোনো কোমরবিডিটিস নাই, তার শুধুমাত্র এই মরবিড ওবিসিটির কারণেই কিন্তু তার অনেক বেশি হাই রিস্ক অ্যানাস্থেশিয়া এবং সার্জারির জন্য। What do you know about the fat distribution and the relevance of this morbidity risk? মানে ফ্যাট ডিস্ট্রিবিউশন এবং এর রিলিভেন্সের সাথে এই মরবিডিটির কোনো রিলেশন আছে কিনা। তো ওবেসিটিটা সাধারণত দুভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে গাইনিকয়েড আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্যাট ডিস্ট্রিবিউশন। গাইনিকয়েড হচ্ছে যে সাধারণত ফিমেলদের বডি ডিস্ট্রিবিউশন অনুযায়ী যেভাবে ফ্যাট ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সেইভাবেই যদি হয় এটা গাইনিকয়েড। আর অ্যান্ড্রয়েড ফ্যাট ডিস্ট্রিবিউশনটা সাধারণত বলা হয় হচ্ছে যে এটা মেলদের হয়, যেটাকে বলা হয় সেন্ট্রাল ওবেসিটি, এটাকে বলা হয় অ্যাপেল লাইক ফ্যাট ডিপোজিশন। তো এদের ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে হায়ার ফ্যাট ডিস্ট্রিবিউশন। তার মানে গাইনিকয়েড ফ্যাট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমার যদি হোল বডিতে যদি ফ্যাট ডিস্ট্রিবিউশন হয়, এবং ফিমেলদের যদি যেখানে যেখানে ফ্যাট ডিপোজিশন হওয়া দরকার সেই জায়গায় যদি ফ্যাট ডিপোজিশন হয় তাহলে গাইনিকয়েড। গাইনিকয়েডটা কিন্তু অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশনের থেকে বেটার। এবং অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশনটা খারাপ, এবং কারণ হচ্ছে যে এই পেশেন্টগুলির ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলি অনেক বেশি। এবং এটাকে বলা হয় যে ওয়েস্ট টু হিপ রেশিও যদি 0.8
বিশেষ করে ওমেনের ক্ষেত্রে থাকে, আর 1 যদি ম্যানের ক্ষেত্রে থাকে তার ক্ষেত্রে দেখা যায় যে আমার এই রিস্কটা অনেক বেশি হায়ার। এবং দেখা যায় যে আমরা 1 যদি বলি, এই ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাট ডিপোজিশন শুধু বাইরেই থাকে না, ইন্ট্রাপেরিটোনিয়ালেও ফ্যাট ডিপোজিশন থাকে, প্লাস হচ্ছে নেক এবং এয়ারওয়েতেও ফ্যাট ডিপোজিশন থাকে, যার কারণে দেখা যায় যে বোথ সার্জন এবং অ্যানেস্থেটিস্ট সবার জন্যই ডিফিকাল্ট, কারণ এয়ারওয়ে বা নেকের কাছাকাছি থাকলে আমাদের জন্য ডিফিকাল্ট ইন্টিউবেশনের সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমরা যদি সিস্টেম অনুযায়ী আসি, তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে আসলে বেসিক্যালি এই ওবেসিটির ইফেক্টটা কি। তো ওবেসিটি আসলে পেশেন্টের বিশেষ করে হচ্ছে রেস্ট কন্ডিশনেও কিন্তু হাইপোক্সিমিয়া করতে পারে, এবং এটা সাধারণত দেখা যায় যে সুপাইন পজিশন বা ইভেন অ্যানেস্থেসিয়া দিলে এফআরসি আরো বেশি রিডিউস করার কারণে এটা আরো খারাপের দিকে যায়। তো এফআরসি সাধারণত প্রোগ্রেসিভলি বিএমআই ইনক্রিজ করার সাথে সাথে প্রোগ্রেসিভলি এটা ডিক্লাইন করে, এবং সাধারণত দেখা যায় 40-র উপরে চলে যদি যায় সেই ক্ষেত্রে এই এফআরসি 1 লিটারের নিচে চলে আসে। এবং আপনারা জানেন যে এফআরসি যদি আরো নিচে চলে আসে তাহলে আমাদের ক্লোজিং ক্যাপাসিটিটা এফআরসি ক্রস করে যায়, ফলে আপনার নর্মাল কন্ডিশনেও পেশেন্টের অ্যালভিওলাইগুলি কলাপস করে যাবে বা অ্যাটলেকটিসিস হয়ে যাবে, সেই ক্ষেত্রে শান্টিং হবে বা হাইপোক্সিয়া ডেভেলপ করবে। তো অক্সিজেন কনজাম্পশনও কিন্তু তার পাশাপাশি এদিকে কমে যাচ্ছে, ওদিকে আবার কনজাম্পশন বেড়ে যাচ্ছে, এবং ফলে দেখা যায় যে এই পেশেন্টগুলি খুব দ্রুতই অক্সিজেন ডিসেচুরেট করে এবং পেশেন্ট অ্যাপনিক হয়ে যায়। এবং আরও তার পাশাপাশি যেটা দেখা যায় ওবিসিটির কারণে তার চেস্ট ওয়াল এবং লাং কমপ্লায়েন্স দুটোই ডিক্রিজ করে, এবং ক্লোজিং বোলিং আমরা আগে আলোচনা করেছি যে কারণে এদের শান্টিং বা হাইপোক্সিয়াটা ইনক্রিজ করে। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি বা টিন্ডেলবার্গ পজিশন। টিন্ডেলবার্গ পজিশনটা মানে হচ্ছে হেড ডাউন পজিশনটা। ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেটা হয়, গ্যাস দেওয়ার কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ করার কারণে আরো দেখা যায় ডায়াফ্রামটা এলিভেটেড হয়ে যায় এবং আরো এফআরসি ডিক্রিজ করে আরো হাইপোক্সিয়া হয়। টিন্ডেলবার্গ পজিশনও সেম, ডায়াফ্রামটা সুপার অ্যাবভ দা ক্রেনিয়াম মুভ করে, ফলে দেখা যায় যে আমার এফআরসি ডিক্রিজ করে। এবং এই পেশেন্টগুলিকে সাধারণত দেখা যায় যে এফআই2 ইনক্রিজ করা লাগে এবং ভেন্টিলেটরি প্রেশার বা পিপ দেওয়া লাগে ডিস্যাচুরেশনটা প্রিভেন্ট করার জন্য। এবং ল্যাব কোলে যদি আপনারা অপারেশন করেন, ল্যাব কোলে দেখবেন যে প্রায় সময় আমরা ওবেস পেশেন্ট, হেলদি ওবেস এবং এজেস্ট পেশেন্ট যারা বয়স যাদের দেখা যায় 50-র উপরে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। পজিটিভ যেটা আমরা আলোচনা করে ফেলেছি যে পজিটিভ ইন্টারস্পিরেটরি প্রেশার যদি আমরা দেই তাহলে এফআরসি ইনক্রিজ করে, ফলে এয়ারওয়ে কলাপসটা প্রিভেন্ট করে। ওবেস পেশেন্ট আর অ্যাট ইনক্রিজ রিস্ক অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে এখনকার দিনে সবচেয়ে একটা কাম্বারসাম বা একটা জটিল সমস্যা, কারণ অনেক পেশেন্টেরই যারাই দেখা যায় ওবেস তাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে এবং পেশেন্টরা জানেও না যে তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে দেখা যায় যে কার্ডিয়াক থেকে শুরু করে রেসপিরেটরি থেকে সব ধরনের কমপ্লিকেশনগুলি ডেভেলপ করে পেশেন্টের। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সাধারণত কি হয়, দেখা যায় যে এই পেশেন্টের স্লিপের সময় অ্যাপনিয়া হয় এবং স্নোরিং থাকে বা নাক ডাকা থাকে, প্লাস হচ্ছে যে ডে টাইমে তাদের সমনোলেন্স থাকে। ডে টাইমে এই পেশেন্টগুলি দেখা যাবে যে সারাদিনই তার একটা ঝিমঝিম ভাব থাকবে বা একটা লেথার্জিক ভাব থাকবে তার। এছাড়া আরো আমরা কমপ্লিকেশনের ভিতরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তাদের ফেরেঞ্জিয়াল ওয়ালের কমপ্লায়েন্সও ইনক্রিজ করে, ফলে দেখা যায় যে তাদের আরো রেসপিরেটরি মাসেলের দেখা যায় যে ট্রাকিয়া বা রেসপিরেটরি মাসেলের আরো কলাপস ইনক্রিজ করে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আলটিমেটলি রেসপিরেটরি লং স্ট্যান্ডিং যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই রেসপিরেটরি সেন্টারটাকেও ডিসেন্সিটাইজেশন করে ফেলে, বিশেষ করে হাইপারকেপনিয়ার জায়গাটা। তো আমরা জানি যে আমাদের রেসপিরেটরি সেন্টারটা দুইভাবে নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন। তো কার্বন ডাইঅক্সাইডের কারণে যে এই রেসপিরেটরি সেন্টারের স্টিমুলেশনটা হয় সেটা যদি ডিসেন্সিটাইজ হয়ে যায় তখন শুধুমাত্র অক্সিজেনটা থাকে, ফলে দেখা যায় যে এই পেশেন্টগুলি আমরা হাইপোক্সিক ড্রাইভটার উপরেই কমপ্লিটলি ডিপেন্ডেবল। এই হাইপোক্সিক ড্রাইভ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট আরো আমাদের জন্য পোস্ট অপারেটিভ পিরিয়ড বা পরবর্তী সময়ের জন্য আরো বেশি রিস্কি হয়ে যাবে। আর হাইপোক্সিক ড্রাইভটা নষ্ট হয় সাধারণত যদি আমরা অক্সিজেন দেই, ডোমিসিলারি অক্সিজেন যদি আমরা হাই ফ্লোতে অক্সিজেন দিই লং টাইম, তাহলে সেই হাইপোক্সিক ড্রাইভটাও ড্যামেজ হয়ে যাবে। আর লাস্ট অফ
এবং ইম্পর্টেন্ট ওয়ান যেটা হচ্ছে যে এই লং স্ট্যান্ডিং পেশেন্টগুলি জানেও না যে তাদের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। আর আমরা এর আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছি যে পালমোনারি হাইপারটেনশন খুবই ডেঞ্জারাস একটা জিনিস। এটা যদি আপনার আনডায়াগনোজ থাকে তাহলে আমাদের অপারেশনে আমরা যদি জিয়ে দেই এবং ইভেন পোস্ট অপারেটিভ যদি ভেন্টিলেশন লাগে সেক্ষেত্রে এটা বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে। তো রেসপিরেটরির পরে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে কার্ডিওভাস্কুলার প্রবলেম। তো কার্ডিওভাস্কুলার প্রবলেমে আমাদের কি কি জিনিস দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে যে এই পেশেন্টের যেহেতু ওবেসিটির কারণে তাদের মেটাবলিজমের নিড তার বাড়ে, তার সার্কুলেটিং ভলিউম বেড়ে যায়, প্লাজমা ভলিউম বেড়ে যায়, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে তার। তো এই কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করার কারণে যেটা দেখা যায় যে তাদের প্রিলোডটা ইনক্রিজ করে। আলটিমেটলি প্রিলোডটা ইনক্রিজ করার কারণে যেটা হয় এই পেশেন্টের ক্ষেত্রে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, এই দুইটার যে কোনো একটা হতে পারে, অথবা দুইটাই একসাথে দুই ভেন্ট্রিকলের রাইট ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকল দুই ভেন্ট্রিকলেই হতে পারে, ফলে দেখা যায় যে তাদের ফেলিউরও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসার্ন, সবসময় এটা মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে যে আমরা আলোচনা করেছি যে তাদের পালমোনারি হাইপারটেনশন, সিস্টেমিক হাইপারটেনশন এগুলি ডেভেলপ করে এবং তার পাশাপাশি করোনারি হার্ট ডিজিজও তাদের ডেভেলপ করতে পারে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পেশেন্টগুলি যেহেতু মুভমেন্ট কম করে এবং অপারেশনের পরে তাদের মুভমেন্ট করানো ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় ডিপ ভেন থ্রম্বোসিসটা অনেক বেশি হায়ার রিস্ক থাকে অন্যান্য পেশেন্টের থেকে। তো সাডেন ডেথ হয়ে যেতে পারে এই ডিপ ভেন থ্রম্বোসিস থেকে, এই জন্য এটা আমাদের কনসার্নে রাখতে হবে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ওবেসিটি অন দ্য মেটাবলিক অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম? তো এদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের পরে এছাড়া হচ্ছে তাদের মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়, তার সবচেয়ে কমনলি যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট। তো এদের টাইপ 2 ডায়াবেটিসটার পরিমাণ অনেক বেশি, তার সাথে এদের হাইপারলিপিডিমিয়া হয়। তো এছাড়া আর ফ্যাটি লিভার হতে পারে, এবং ফ্যাটি লিভারটার পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে তাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সটা ওইভাবে থাকে না, যার কারণে তাদের গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার রিস্কটা অনেক বেশি থাকে। তো এই পেশেন্টকে আমরা যে যে সিমটমসগুলি বললাম বা সিস্টেমের ডিফেক্টগুলি বললাম, যে যে সমস্যাগুলি হয় সেগুলি আমরা প্রি অপারেটিভলি অ্যাসেস করব। তাহলে আমরা প্রি অপারেটিভলি আমরা কি কি অ্যাসেস করব এই পেশেন্টের ক্ষেত্রে? আমরা রুটিনলি হিস্ট্রি নিব, তার এই যে আমরা স্লিপ অ্যাপনিয়ার হিস্ট্রি নিব, তার রেসপিরেটরি কোনো প্রবলেম আছে কিনা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো প্রবলেম আছে কিনা, তার লাইফ স্টাইলের প্রবলেমগুলি বা তার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স আছে কিনা, এগুলি আমরা সবগুলি হিস্ট্রি নিব আমরা। এরপরে আমরা তার ডিটেইলড এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করব এবং দেখব যে তার কলার সাইজ ঠিক আছে কিনা বা লার্জ আছে কিনা, আমাদের তার কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রিস্ক বা ডিফিকাল্ট ইন্টিউবেশনের কোনো রিস্ক আছে কিনা। এবং ব্যাকটাও আমরা তার এক্সামিন করব যে তার রিজনাল অ্যানাস্থেসিয়া যদি কোথাও লাগে সেই ক্ষেত্রে ফিজিবল কিনা, এবং ভেনাস অ্যাক্সেস করার মতো ভেইন তার আছে কিনা। এই সব মোটা পেশেন্টের ভেনাস অ্যাক্সেসও কিন্তু করা যায় না, সেই ক্ষেত্রে আমাকে সিভিলাইন কিন্তু করা রাখতে পারে। তার মানে এগুলি আমাকে প্রি অপারেটিভলি অ্যাসেস করে নিতে হবে। এরপরে যদি আমরা ইনভেস্টিগেশনে যাই, তো আমরা থ্রোলি আমরা রুটিনলি ফুল ব্লাড কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন দেখতে হবে, কারণ এদের এই পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে তার রেনাল ফেলিউরও থাকতে পারে। ইলেকট্রোলাইটসও দেখে নিতে হবে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং লিভারের ফাংশন দেখে নিতে হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা যদি এদের স্লিপ অ্যাপনিয়া থাকে, রেসপিরেটরি একটা ইনফেকশন থাকতে পারে, তো সিআরবি দেখবো আমরা, সিআরবি দেখলে আমরা ক্রনিক কোনো ইনফেকশন থাকলেও আমরা এটা বুঝতে পারবো। আর এরপরে আমরা ইসিজিতে দেখবো, ইসিজিতে দেখবো তার দুটো জিনিস, একটা হচ্ছে যে হার্ট ডিজিজ আছে কিনা, ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা তার কোনো কর পালমোনারির কোনো ফিচার আমরা ইসিজি দেখতে পাই কিনা। যদি আমরা কোনো সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রাম করে কার্ডিওলজিস্টের ওপিনিয়ন আমরা নিব। আর রেসপিরেটরির জন্য আমরা এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার এবিজি করে দেখতে হবে এবং লাং ফাংশন টেস্ট আমাদের লাগবে। প্রয়োজনে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য আমরা স্লিপ স্টাডিও আমরা করতে পারি। তো প্র্যাকটিক্যাল কনসিডারেশন কি, আমরা এই পেশেন্টগুলিকে আমরা যখন লিস্টে রাখবো, তো সবচেয়ে প্র্যাকটিক্যালি কনসিডারেশন হচ্ছে যে এই পেশেন্টগুলিকে মরবিড ওবেস পেশেন্ট হিসেবে যেহেতু ট্রিট করছি আমি এই পেশেন্টকে, তাহলে তার ম্যানেজমেন্টটা নার্স, অ্যানেস্থেটিস্ট, সার্জন সবাইকেই এই ব্যাপারে ওরিয়েন্টেশন থাকতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের স্পেশাল ইকুইপমেন্ট প্রয়োজন পড়তে পারে, সেগুলিও আমাদের রেডি রাখতে হবে ডিফিকাল্ট ইন্টিউবেশনের জন্য। তো আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের কি কি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে
অল স্টাফদের আমাদের এই পেশেন্টের টোটাল কমপ্লিট প্রসিডিউরটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, বা তারা আগে থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের পেশেন্ট হ্যান্ডেলিং এর জন্য। তারপর হচ্ছে অপারেশন টেবিল এবং ওয়ার্ড বেডটা আমাদের এনশিওর করতে হবে যে এই বেডটা এই পেশেন্টের ওয়েট নেওয়ার মতো এবিলিটি আছে, না হলে এই বেডের পজিশন করতে গিয়ে আমরা ডিফিকাল্টিস ফেস করতে হবে আমাদের। এবং যারাই আছে তারা পেশেন্টকে যে কোনো ইমার্জেন্সি পজিশনে পেশেন্টকে হ্যান্ডেল করার জন্য বা পজিশন যদি চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে তার সব ধরনের ব্যবস্থাই থাকা লাগবে। আর ম্যানুয়াল হ্যান্ডেলিংটা আমরা অবশ্যই মিনিমাম রাখবো, সেজন্য আমরা অপারেশন টেবিলেই আমরা অ্যানেস্থেসিয়া দিব পেশেন্টকে আদার্স আরেকটা জায়গা থেকে অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা অপারেশন টেবিলে আনবো সেরকম করবো না। এই পেশেন্টের ক্ষেত্রে অপারেশন টেবিলে আমরা একটা সুইটেবল পজিশনে আমরা রাখবো। তো এডিকুয়েট ইকুইপমেন্ট এবং মনিটরিং ডিভাইস আমাদের রেডি রাখতে হবে। এবং এই ধরনের পেশেন্টের যেহেতু নন ইনভেসিভ ব্লাড প্রেশার কাফ দিয়ে অ্যাকুরেট রিডিং পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা আমরা ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং বা আর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং এর দিকে আমরা গুরুত্ব দিব। আর এছাড়া হচ্ছে ইন্টারভেনাস অ্যাক্সেস না পেলে আমরা আগে আলোচনা করছি আমরা সিভিবি দেখব, এবং প্রয়োজনে আমরা সিভি লাইন বা আর্টেরিয়াল লাইন করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড মেশিনও আমরা অ্যাভেলেবেল রাখবো, বা আমরা রিজনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য। এবং প্লাস হচ্ছে যে আমাদের আগে থেকেই করে রাখতে হবে যে আমরা এই পেশেন্টকে আমরা এডিশনাল টাইম লাগবে, বিশেষ করে হচ্ছে বিফোর অপারেশন আমাদের অনেক পজিশন থেকে শুরু করে সবকিছুর জন্য আমাদের টাইম লাগবে। এবং পোস্ট অপারেটিভ না, আফটার এক্সটিউবেশন বা এক্সটিউবেশনের পরেও ডিউরিং রিভার্স সময় আমাদের এই পেশেন্টকে অনেক বেশি সময় দেওয়া লাগতে পারে। সেই জন্য আমরা সেকেন্ড কেসটার ক্ষেত্রে আমরা মানে ফ্লেক্সিবল রাখতে হবে যে আমরা যাতে এটাকে পর্যাপ্ত আমরা সময় দিয়ে আমরা কেসটাকে কন্টিনিউ করতে পারি। তো এই পেশেন্টের যদি আমলিক্যাল হার্নিয়া হয় সেই ক্ষেত্রে আমরা এই পেশেন্টটাকে অ্যানেস্থেসিয়া কিভাবে দিব। তো এই পেশেন্টের যেহেতু 50-র উপরে আমার বিএমআই, তাহলে আমরা অবশ্যই কনসালটেন্ট লেভেলের একজন অ্যানেস্থেটিস্ট বা এক্সপিরিয়েন্স সবচেয়ে সিনিয়র মোস্ট আমরা রেডি রাখবো, সিনিয়র মোস্ট অ্যানেস্থেটিস্ট থাকবেন সেখানে। এবং কমপ্লিটলি আমাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিও অ্যাটলিস্ট আমরা আইসিইউ না পারলেও এইচডিও মনিটরিং এর জন্য আমরা পোস্ট অপারেটিভে প্রিপেয়ার রাখবো আগে থেকেই। এবং পেশেন্টকে যেহেতু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সের রিস্ক আছে সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই আমরা অ্যান্টাসিড বা আমরা সিরাপ দিয়ে নিতে পারি, প্লাস আমরা ওমিপ্রাজল বা প্রোটনপাম্প ইনহিবিটর দিয়ে নিতে পারি। এছাড়া হচ্ছে যে এই পেশেন্টের আমরা যদি হার্নিয়াটা ছোট হয় সেই ক্ষেত্রে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়া সার্জারি করার জন্য আমরা সার্জিক্যাল টিমকে এনকারেজ করব। আর যদি হার্নিয়ার সাইজ বড় হয় বা আমার ইন্ট্রাপেরিটোনিয়াল যদি এক্সটেনশন থাকে সেই ক্ষেত্রে আমাকে জেনারেল অ্যানাস্থেসিয়াটাই আমাকে চয়েস করতে হবে। সেই ক্ষেত্রে আমরা তার পাশাপাশি যদি পসিবল হয়, টেকনিক্যালি ডিফিকাল্ট না হয়, আমরা এপিডুরাল অ্যানালজেসিয়াটা পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়ার জন্য আমরা বা ইন্ট্রা অপারেটিভ অ্যানালজেসিয়ার জন্য আমরা সাজেস্ট করব। যার ফলে আমাদের সিস্টেমিক ওপয়েডস যেটা আমরা ওপয়েড ফ্যান্টানিল দেই আর প্যাথিডিনে দেই, ইন্ট্রা অপারেটিভ ডোজটাও কমে যাবে, প্লাস হচ্ছে পোস্ট অপারেটিভের প্রয়োজন পড়বে না। আর গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সের যেহেতু রিস্ক অনেক বেশি, এক্ষেত্রে আমরা রেপিড সিকোয়েন্স ইন্ডাকশন করব এবং এয়ারওয়েটা সিকিউর করব অবশ্যই ট্রাকিয়াল টিউব দিয়ে। এই পেশেন্টে আমরা কোনোভাবে এলএমএ বা মাস ভেন্টিলেশন করব না, এটা হচ্ছে আমাদের মাথায় থাকতে হবে। যদি জেনারেল অ্যানাস্থেসিয়া দিই ছোট থেকে বড় সব অপারেশনে আমরা ট্রাকিয়াল টিউব দিয়ে এই পেশেন্টের অপারেশন করতে হবে। আর ডিফিকাল্ট ইন্টিউবেশনের জন্য আমরা যেটা করব, এই পেশেন্টকে অবশ্যই আগে থেকে আমরা 5 থেকে 10 মিনিট আমরা অক্সিজেনেশন করব এবং এই পেশেন্টকে আমরা র্যাম্প পজিশনে আমরা ইন্ডাকশন করব। র্যাম্প পজিশনটা কি? র্যাম্প পজিশনটা হচ্ছে একটু স্লাইটলি 15 থেকে 30 ডিগ্রি হেড আপ পজিশন। তো এই পজিশনে যেটা দেখা যায় আমাদের ইজিলি আমরা আমাদের যে মর্নিং স্লিপিং পজিশন লেরিঞ্জিয়াল ফেরিঞ্জিয়াল এন্ড ওরাল ভিউ, যেটা ওরাল নেজাল এবং ফেরিঞ্জিয়াল টোটাল বা লেরিঞ্জিয়াল ফেরিঞ্জিয়াল এবং ওরাল যে ভিউটা, এই তিনটা ভিউ একই প্যাটার্নে চলে আসে। এই জন্য এই পেশেন্টগুলিকে দেখবেন যে পিঠের নিচে মাথার নিচে বালিশ দিয়ে একেবারে, অথবা যদি রেডি করা থাকে এই ধরনের বালিশ হেড আপ করার মতো, সেই ধরনের বালিশ দিয়ে আমরা আমরা ইন্ডাকশন করে ইন্টিউবেশন করব। আর ইন্টিউবেশনে অবশ্যই আমাদের এই পেশেন্টকে কন্ট্রোল ভেন্টিলেশন করতে হবে, আমরা আগে আলোচনা করেছি, এবং ইন্টিউবেশন করে পিপ দিতে হবে পেশেন্টকে। এই জিবিআই গাইডলাইন অনুযায়ী আমরা পেশেন্টকে এডুকেট মাসেল রিল্যাক্সেশন দিব এবং অক্সিজেন এবং এয়ার দিয়ে ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে আমরা করব। আর যদি আমাদের এয়ার না থাকে সেই ক্ষেত্রে আমরা নাইট্রাস
নাইট্রাস অক্সাইড আমরা ইউজ করব। আর এপিডুরাল অ্যানাস্থেসিয়া যদি আমাদের পসিবল না হয়, এন্ড অফ দ্য প্রসিডিওরে আমরা সার্জিক্যাল সাইট ইনসিশন পয়েন্টে আমরা লোকাল ইনফিলট্রেশন করার জন্য বলবো। তাতে আমাদের অ্যানালজেসিক ড্রাগের ডোজটা কমে যাবে, ওপয়েড এবং আদার অ্যানালজেসিক ড্রাগের ডোজ। আর তার পাশাপাশি আমরা অ্যানালজেসিয়ার জন্য যদি এপিডুরাল না দেওয়া পসিবল হয়, আমরা ইদানিং রেক্টাসিড ব্লক প্লাস ট্যাব ব্লক, যেটা ট্রান্স অ্যাবডোমিনাস প্লেন ব্লক যেটা বলে, এই দুটো ব্লকই আমরা নর্মালি করে থাকি। তো এটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা সাজেস্ট করব। এবং তার পাশাপাশি আমরা ইন্টারভেনাস প্যারাসিটামল, ডাইক্লোফেনাক এবং ফ্লুইড আমরা দিয়ে পেশেন্টকে ওয়েল হাইড্রেট করব। আর ডিপ ভেন থ্রোম্বোসিসকে প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত এই ইন্টারমিডিয়েন্ট কাফ কম্প্রেশন ডিভাইস, এটা আর কিছুই না, পায়ে জাস্ট একটা আমাদের ব্লাড প্রেশার কাফের মতো লাগানো থাকে। এটা নির্দিষ্ট সময় পর পর ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে, যাতে আমার ভেনাস পুলিংটা কম হয় এবং কাফ মাসেলের যে কাজটা, সেই কাজটা যাতে এই কাফ কম্প্রেশন ডিভাইস দিয়ে হয় এবং আলটিমেটলি সার্কুলেশনটা ঠিকভাবে থাকে এবং ডিপ ভেন থ্রোম্বোসিসটাকে প্রিভেন্ট করে। এবং তার পাশাপাশি আমরা চাইলে প্রোফাইলেকটিক ফ্র্যাকশনেট হেপারিন আমরা শুরু করতে পারি পোস্ট অপারেটিভলি। এবং এই পেশেন্টকে এক্সট্রিবিউট করার জন্য বলা হয় সাধারণত সিটিং আপ পজিশন বা অ্যাওয়েক পজিশনে করার জন্য। তো এটা যদি পসিবল না হয়, আমরা সেই ক্ষেত্রে র্যাম্প পজিশনেও আমরা চাইলে আমরা এক্সট্রিবিউট করতে পারি। এবং তার পাশাপাশি এক্সট্রিবিউট করার পর যেটা বলা হয় যে সিপ্যাপ মেশিন রেডি রাখার জন্য, এখন তো হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইসও আছে, যদি আমরা ওইগুলো রাখতে পারি তো দেখা যায় যে আমরা এই এক্সট্রিবিউশনের পরে আবার রিইনটিউবিশনের যে চান্সটা, সেটা অনেকটাই কমে যায়। আর অ্যানালজেসিয়া যদি আমরা দিতে হয়, পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, বিশেষ করে ফ্যান্টানিল বা মরফিন দিয়ে, তাহলে অবশ্যই আমাকে এইচডিইউতে গিয়ে পেশেন্টকে মনিটরিং করতে হবে। এই জন্য সাধারণত বলা হয় যে এইচডিইউতে মনিটরিং করার জন্য। তাহলে এইচডিইউতে আমরা বেটার অ্যানালজেসিয়াটাও মেনটেন করতে পারবো, প্লাস আমরা কন্টিনিউয়াস যে মনিটরিংটা আছে সেই মনিটরিংটাও আমাদের ভালোভাবে হবে। তো এই পেশেন্টের আমাদের স্পেশাল কনসিডারেশন কি? স্পেশাল কনসিডারেশন হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে যদি হার্নিয়াটার এক্সটেন্ড অনেক বেশি হয়, লেন্থ অফ সার্জারি অনেক বড় হয় এবং যদি দেখা যায় পেশেন্টের আদার্স কোমরবিডিটিস থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল কনসিডারেশন হচ্ছে এই পেশেন্টকে আমরা হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা ইন্টেনসিভ কেয়ারে পোস্ট অপারেটিভলি অ্যাডমিট করানো। এটা হচ্ছে স্পেশাল কনসিডারেশন। এবং এর সাথে পাশাপাশি আমরা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার এবং প্রোস আমরা রেডি রাখবো, যেমন হচ্ছে ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, অকুপেশনাল থেরাপিস্ট, এদের আমরা রেডি রাখবো, যাতে পরবর্তীতে আমাদের এই পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারিটা ভালো হয় এবং পোস্ট অপারেটিভ ডিউরেশন বা এইচডিও বা আইসিইউ ডিউরেশনটা কমে আসে। আর ডে কেস সার্জারি সাধারণত ইনিশিয়ালি ওবেস পেশেন্টদের করা হতো না, ইদানিং দেখা যায় যে মরবিডলি ওবেস করা না গেলেও মোটামুটি ওবেস পেশেন্টদের করা যায়, যদি আমরা কেয়ারফুল মনিটরিং এবং পেশেন্ট সিলেকশনটা আমরা যদি ভালো হয়। সেই ক্ষেত্রে আদার্স যদি কোমরবিড ডিজিজ না থাকে, তাহলে আমরা ডে কেস সার্জারিও পসিবল। আর রেসপিরেটরি প্রবলেমটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে পারসিস্ট করে, সেই কারণে আমরা অবশ্যই এই পেশেন্টকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়ে রাখবো। পেশেন্টকে আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, ইনসেন্টিভ স্পাইরোমিটার দিয়ে আমরা ব্রিদিং এক্সারসাইজ করাতে পারি, প্লাস চেস্ট ফিজিওথেরাপি, এবং প্রয়োজনে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশনও আমরা সাজেস্ট করতে পারি, বিশেষ করে হচ্ছে অ্যাটেলেকটিসিস প্রিভেন্ট করার জন্য। বা অনেক পেশেন্টের কর পালমোনালি থাকে, তাদের সিক্রেশন থাকে রিটেইন, তাদের ইনফেকশনেরও চান্স অনেক বেশি থাকে, চেস্ট ইনফেকশন। দেখা যায় যে তাদের ক্ষেত্রে আমরা যদি ফিজিওথেরাপিটা দেই এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন বাইপ্যাপ বা সিপ্যাপ আমরা ইউজ করি, ভালো একটা আউটকাম পাওয়া যায়। কারো যদি আগে থেকেই অবস্ট্রাটিক স্লিপ অ্যাপনিয়ার কারণে সিপ্যাপ ইউজ করে থাকে, তাকে আমরা মেশিনটা বাসা থেকে নিয়ে আসতে বলবো, যাতে আমরা পরবর্তীতে আমরা পোস্ট অপারেটিভলি আমরা ইউজ করতে পারি। আর অ্যানালজেসিয়ার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি যে আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমাদের উপরটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ উপরটা রেসপিরেটরি ডিপ্রেশন করে এবং আমরা জানি চেস্ট ওয়ালের মাসেলের ইয়াটা বাড়ায়, মাসেলের স্ট্রেংথ বাড়ায়, স্ট্রেংথ না মাসেলের কন্ট্রাকশনটা বাড়ায়। ফলে দেখা যায় এই দুইটা কারণে আলটিমেটলি এদের দেখা যায় যে চেস্ট ওয়াল রিজিডিটি বাড়ায় এবং আমাদের ওপয়েড ডিপেন্ডেন্ট রেসপিরেটরি ডিপ্রেশনের কারণে এই পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার বা পোস্ট অপারেটিভলি রিইনটিউবিশন হওয়ার একটা রিস্ক থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানেসেড বা প্যারাসিটামল যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, আমরা চয়েস করব রিজনাল বা নার্ভ ব্লক আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চয়েস করব। এবং বলা হয় যেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা আমরা অ্যাভয়েড করবো, কারণ ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা এদের ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল, কারণ স্কিনের থিকনেস এত বেশি থাকে মাসেল পর্যন্ত নাও যেতে পারে।
এবং এদের যেটা করতে হবে, অনেকেই দেখা যায় যে আমাদের ওবেস থাকে, যে কারণে দেখা যায় ব্লাড গ্লুকোজ ডায়াবেটিস থাকে, এবং ব্লাড গ্লুকোজটা এদের আমাদের মনিটরিং করতে হবে এদের ক্ষেত্রে। এবং ক্যাটাবলিজম পোস্ট অপারেটিভও আমরা ক্যাটাবলিজম থাকে, যে কারণে দেখা যায় যে পোস্ট অপারেটিভ ক্যাটাবলিজমটার জন্য আমাদের ব্লাড সুগার ইনক্রিজ করে, অথবা আমাদের এইটাও মাথায় রেখে আমাদের ইনসুলিন দিয়ে হলে প্রয়োজনে আমাদের ব্লাড গ্লুকোজটা কন্ট্রোল করতে হবে। আর এর আগে আমরা বলেছি যে এদের এই পেশেন্টের স্পেশালি আরেকটা কনসিডারেশন রাখতে হবে, যেটা হচ্ছে যে যেহেতু লং টাইম এরা বেড রিটার্ন থাকে, তাদের জন্য আমরা বেরিয়েট্রিক বেড, যেটা আমরা প্রেশার রিলিভিং ম্যাট্রেস আমরা যেটা ইউজ করি, বিশেষ করে হচ্ছে যে স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের বেড আমরা ইউজ করতে হবে, যাতে তাদের বেড সোরটা প্রিভেনশন করা যায়। আর আর্লি মোবিলাইজেশন আমরা সাজেস্ট করব। ডিবিটি প্রোফাইলেক্সিস আমরা আগে যেগুলো আলোচনা করেছি, স্টকিং, ফ্র্যাকশনেট হেপারিন, প্লাস হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট কাফ কম্প্রেশন ডিভাইস, আমরা এগুলি ব্যবহার করতে পারি। এবং বিশেষ করে অবশ্যই কনসিডার করতে হবে কাদের ক্ষেত্রে, যাদের পেলভিক এবং অর্থোপেডিক সার্জারি হয়, এদের ক্ষেত্রে দেখা যায় যে ডিবিটি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। এই কারণে তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা ডিবিটি প্রোফাইলেক্সিস এই ওবেস পেশেন্টের জন্য আমাদের সাজেস্ট করতে হবে। এরপরে আমরা আসি আমাদের নেক্সট কেস, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা আমাদের জন্য কমন, আমরা কমনলি দেখা যায় যে অনেক পেশেন্টই আমরা পাই যে ডায়াবেটিস থাকে, তার সাথে আদার ডিজিজও থাকে। তো আমরা ডায়াবেটিসের পেশেন্টগুলি কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, এখানে একটা সিনারিও দেওয়া আছে, যে সিনারিও অনুযায়ী হচ্ছে যে একজন এল্ডারলি মেল টাইপ 1 ডায়াবেটিস মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আছে, তার একটা এক্সিলো বাইফিমোরাল বাইপাস গ্রাফট আছে, তার অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট আমরা কি করবো। তো এক্সিলো বাইফিমোরাল বাইপাস গ্রাফট মানে হচ্ছে এটা একটা ভাস্কুলার সার্জারি। আর অ্যাকর্ডিং টু সার্জারি আমরা জানি ভাস্কুলার সার্জারি গুলো হচ্ছে হাই রিস্ক সার্জারি। তার মানে প্রথমেই অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের আগে আমার মাথায় এটা নিতে হবে, দিস ইজ দ্য হাই রিস্ক সার্জিক্যাল প্রসিডিউর। তার পাশে কি পেশেন্টের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আছে। এই দুইটা আমাকে মাথায় রেখে কিন্তু আমার অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টটা করতে হবে। তো প্রথমে আমরা প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে করব। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে আমাদের দুটো পার্টিকুলার এরিয়া আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে। একটা হচ্ছে তার গ্লাইসেমিক কন্ট্রোল, আরেকটা হচ্ছে তার ডায়াবেটিসের কারণে আদার্স কমপ্লিকেশনগুলি তার আছে কিনা, যেটা হলো আমরা মাইক্রোভাস্কুলার বা অ্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলে থাকি। তো প্রথমে আমরা যদি গ্লাইসেমিক কন্ট্রোলে আসি, তাহলে পেশেন্টের আমরা রিসেন্টলি ডায়াবেটিক কন্ট্রোলিং হিস্ট্রিটা আমরা দেখব। বিশেষ করে তার ব্লাড সুগারের যদি একটা ডাটা পাই, সেটা আমাদের জন্য বেটার। প্লাস হচ্ছে যে তার ডায়াবেটিসের জন্য তার হসপিটাল কোনো অ্যাডমিশন লেগেছে কিনা, সেটা আমাদের জানা থাকা লাগবে। প্লাস হচ্ছে যে তার র্যান্ডম এবং ফাস্টিং এই দুটাই এবং HbA1c আমার কন্ট্রোলে আছে কিনা সেটা দেখতে হবে। তার সাথে সাথে আমরা তার কারেন্ট মেডিকেশনে এই ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, এবং ইনসুলিন রেজিমেন যদি যদি ইনসুলিন পায়, তার পাশাপাশি কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পায় কিনা, এবং ইনসুলিন রেজিমেন্টটা তার অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, এটা আমাদের জানতে হবে। এছাড়া হচ্ছে তার হাইড্রেশন স্ট্যাটাসটা আমাদের দেখতে হবে, কারণ আমরা জানি যে ডায়াবেটিসের পেশেন্টের পলিইউরিয়া পলিডিপসিয়া থাকে, যার কারণে এই পেশেন্টগুলি ডিহাইড্রেটেড থাকতে পারে। তো এর জন্য আমরা হিস্ট্রির সাথে পাশাপাশি আমরা এক্সামিনেশন করেও আমার দেখতে হবে তার ফ্লুইড ব্যালেন্সটা ঠিক আছে কিনা, এবং তার আদার্স ইনভেস্টিগেশনের ভিতরে যেমন তার ফুল ব্লাড কাউন্ট, ইউরিয়া, ইলেকট্রোলাইট, ব্লাড গ্লুকোজ এবং অ্যাসিড বেস স্ট্যাটাসও আমার দেখা লাগতে পারে যদি পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে। সেই ক্ষেত্রে ডায়াবেটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস আমরা জানি কমন সিনারিও, এটা আছে কিনা এটা জানার জন্য আমাদের এবিজি করা লাগতে পারে। যদি অ্যাকিউট সেটিংসে আমাদের কোনো পেশেন্টের অ্যানাস্থেসিয়া দেওয়া লাগে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই পেশেন্টগুলি যদি ডায়াবেটিস তার কন্ট্রোলটা পুয়ার থাকে, সেই ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া থাকতে পারে, এবং তার পাশাপাশি সিভিয়ার ডিহাইড্রেশন অ্যাসিডোসিস থাকতে পারে, বিশেষ করে যদি ল্যাকটেট বা কিটো অ্যাসিডোসিস থাকে। তো পেরি অপারেটিভ হাইপারগ্লাইসেমিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের রিস্ক হচ্ছে আমাদের এই পেশেন্টের ওন্ড ইনফেকশন রেট অনেক হাই, বিশেষ করে কার্ডিয়াক সার্জারিতে আরো বেশি রিস্ক, এবং দেখা যায় যে কার্ডিয়াক সার্জারিতে তাদের নিউরোলজিক্যাল আউটকামটা অনেক পুয়ার হয়। সেজন্য সাজেস্ট করা হয় যে
হাই রিস্ক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, এইসব সার্জারি তো অবশ্যই ব্লাড সুগারের কন্ট্রোলটা অনেক স্ট্রিক্ট থাকতে হবে। যদি পুয়ার ডায়াবেটিক কন্ট্রোল থাকে অবশ্যই আমরা সার্জারিটা যতক্ষণ পর্যন্ত পেশেন্টের কন্ট্রোল না হয় আমরা কন্ডাক্ট করব না। শুধুমাত্র লাইফ সেভিং সার্জারির ক্ষেত্রে আমরা কন্ডাক্ট করব। আর লং টার্ম যাদের পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল থাকে তাদের অবশ্যই মাথা রাখতে হবে যে তাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলি অনেক বেশি। তো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনে যদি যাই, তাহলে কি কি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে? প্রথমেই আমরা যেটা দেখব যে তার করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, যেটা সবচেয়ে বেশি রিস্কি। তো সাধারণত দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টের 4 থেকে 5 গুণ কমন থাকে হচ্ছে যে কার্ডিওভাস্কুলার, বিশেষ করে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ব্লক থাকার ক্ষেত্রে। এবং এই পেশেন্টগুলি দেখা যায় সাইলেন্ট এমআই হয় প্রায় সময়, এবং সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইস্কিমিয়াও থাকে, ফলে দেখা যায় তাদের কোনো চেস্ট পেইন থাকে না। এবং এরা দেখা যায় যে সবচেয়ে বেশি রিস্কি হচ্ছে শুধুমাত্র করোনারি আর্টারি ডিজিজের জন্য যে তা না, তার পাশাপাশি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হাইপারটেনশন এবং সেরিব্রোভাস্কুলার ইভেন্টস বা আমার স্ট্রোকের জন্য তারা সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। তার মানে তাদের অনেক বেশি হাই রিস্ক। আর সেকেন্ড কমপ্লিকেশন যেটা আমরা দেখি সেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, যেটাকে আমরা ড্যান বলা হয়, ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। তো এইটা পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্ট একটা কনসার্ন ডিউ টু অ্যানেস্থেটিক এজেন্ট বা আমরা যে অ্যানেস্থেসিয়া দিই সেটার জন্য। কারণ হচ্ছে যে এই পেশেন্টগুলি দেখা যায় যে কার্ডিওভাস্কুলার কোনো রেসপন্স থাকে না। বিশেষ করে আমরা জানি আমাদের যখন হাইপোটেনশন হয় তখন আমাদের হার্ট রেটটা ইনক্রিজ করে, চেষ্টা করে আমাদের ব্লাড প্রেশারটাকে নর্মাল করার জন্য। কিন্তু এই পেশেন্টের দেখা যায় সাধারণত অর্থোস্টেটিক হাইপোটেনশন থাকে, তাদের দেখা যায় যে হাইপোটেনশন হলেও হার্ট রেটটা ইনক্রিজ করে না, ভেরিয়েবিলিটিটা থাকে না। এছাড়া তাদের দেখা যায় যে আনএক্সপেক্টেড টেকি এরিথমিয়া থাকে, ব্রেডিকার্ডিয়া থাকে, ইভেন হাইপোটেনশন থাকে। এবং এরা দেখা যায় পুয়ারলি টলারেট করে হচ্ছে হাইপোভোলিমিয়া এবং সেন্ট্রাল নিউরোএক্সিয়াল ব্লক। সেন্ট্রাল নিউরোএক্সিয়াল ব্লকে আমাদের যতটুকু হাইপোটেনশন হয়, এই হাইপোভোলিমিয়া বা হাইপোটেনশনটা এই পেশেন্ট খুবই পুয়ারলি টলারেট করে। আর তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখি যে তাদের গ্যাস্ট্রোপ্যারেসিস থাকে, এবং ফাস্টিং থাকার পরেও দেখা যায়, লং টার্ম ফাস্টিং থাকার পরেও তাদের গ্যাস্ট্রিক ভলিউমটার পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে তারা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স অ্যাসপিরেশন নিউমোনিয়া রিস্ক অনেক বেশি হায়ার ডিউরিং ইন্ডাকশন। তো অটোনমিক নিউরোপ্যাথিটা আমরা কিভাবে অ্যাসেস করব? অটোনমিক নিউরোপ্যাথিটা খুব ইজিলি অ্যাসেস করা যায় যদি আমরা পেশেন্টকে ভালসালভা ম্যানুভার করতে বলি। যদি তার অটোনমিক নিউরোপ্যাথি থাকে তাহলে দেখা যাবে যে তার ব্লাড প্রেশারটা ড্রপ করবে। কারণ হচ্ছে যে এটা কম্পেনসেট করার মতো তার ব্যবস্থা নাই। আর যদি আরো বিশেষ করে হচ্ছে যে ইন্টারথেরাসিক প্রেশারটা বাড়ার কারণে, ভালসালভাতে যেটা হয় ইন্টারথেরাসিক প্রেশারটা বাড়ার কারণে আমার ব্লাড প্রেশারটা লো থাকে। এবং নর্মালি আমাদের যেটা হয়, আমাদের হার্ট রেটটা ইনক্রিজ করে সেই ব্লাড প্রেশারটাকে নর্মাল করে। তো এই পেশেন্টের যেহেতু হার্ট রেটটা ভেরিয়েবল থাকে, হার্ট রেটটা ওইভাবে বাড়ানো সম্ভব হয় না নিউরোপ্যাথির কারণে, তার এই চেঞ্জটা হয় না। এছাড়া আমরা ইসিজি করলে আমরা দেখবো যে নর্মালি আমাদের ইসিজিতে কিন্তু হার্ট রেটের একটা ভেরিয়েবিলিটি থাকে ডিউরিং ইন্সপিরেশন এক্সপিরেশন। তো এই ভেরিয়েবিলিটিটাও তার লস করে। তো আদার ডায়াবেটিক কমপ্লিকেশনগুলি কি কি? এই মোস্ট ইম্পর্টেন্ট দুটো ছাড়া থার্ড কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। তো এই পেশেন্টের দেখা যায় যে আস্তে আস্তে সিকিডির দিকে যায়। তো আমরা যদি মাইক্রো অ্যালবুমিনিয়া পাই তাহলে আমাদের অবশ্যই এই পেশেন্টকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ এদের পোস্ট অপারেটিভ রেনাল ফেলিওরের রিস্ক অনেক বেশি। বিশেষ করে যদি আমরা পোস্ট অপারেটিভ এনএসআইড ইউজ করি, হাইপোভোলিমিয়া থাকে, তো এই পেশেন্টদের রেনাল ফেলিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই কারণে এই পেশেন্টের আমরা ফ্লুইড ব্যালেন্স, হিমোডাইনামিক মনিটরিং করতে হয় এবং প্রয়োজনে আমরা এনএসআইড অ্যাভয়েড করতে হয়। আর রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে এই পেশেন্টের এফইবি, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম এবং ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি দুটোই ডিক্রিজ থাকে, এবং এদের চেস্ট ইনফেকশনের রিস্ক অনেক বেশি পোস্ট অপারেটিভলি, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিওপিডিও থাকতে পারে। আর এছাড়া আরো আমাদের জন্য অ্যানেস্থেটিক পারপাসে
ডিফিকাল্ট যেটা তাদের স্টিফ জয়েন্ট থাকে, বিশেষ করে হচ্ছে আমরা জানি অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট অনেক সময় স্টিফ হয়ে যায়, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাও এদের মুভমেন্ট লিমিটেড হয়ে যায়, ফলে দেখা যায় লেরিঙ্গোস্কোপি ডিফিকাল্ট হয়, টেকেল ইন্টিউবিশনও ডিফিকাল্ট হতে পারে। আর আইএ কমপ্লিকেশন থাকতে পারে, যেমন রেটিনোপ্যাথি যদি কারো থাকে, তাদের হাইপারটেনসিভ কোনো যদি এপিসোড হয় ডিউরিং অপারেশন, ভিট্রিয়াস হিমোরেজ হয়ে আমাদের এদের ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, পোস্ট অপারেটিভ ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। আর আদার্স কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকতে পারে ডায়াবেটিসের সাথে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বা থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডারও থাকে, যেমন হাইপারঅ্যাড্রেনালিজমও থাকতে পারে বা হাইপোথাইরয়েডও অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এটাও আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এই পেশেন্টের আমরা ব্লাড গ্লুকোজটা কিভাবে প্রি অপারেটিভলি আমরা কন্ট্রোল করব? তো সাধারণত বলা হয় যারা ইনসুলিন পায় তাদের ক্ষেত্রে মর্নিং ডোজে ইনসুলিনটাকে অমিট করে আমরা কি করব, ইনসুলিন গ্লুকোজ পটাশিয়াম যে রেজিমেন, জিকেআই রেজিমেন যেটা বলে, গ্লুকোজ পটাশিয়াম ইনসুলিন রেজিমেনটা আমরা চালু করব। চালু করে আমরা স্লাইডিং স্কেলে পুরো স্টারভেশনের পিরিয়ডটাতে আমরা রাখবো, ঠিক আছে? এবং এটা সাধারণত আমরা ওয়ার্ড থেকেই শুরু করব। এবং এই পেশেন্টকে অবশ্যই প্রথম লিস্টে রাখতে হবে, মানে মর্নিং এর ফার্স্ট ইয়াতেই রাখতে হবে। এবং তার ব্লাড গ্লুকোজটা আমরা টার্গেট নিব 7 থেকে 10 ভিতরে রাখার জন্য। আগে 6 এর নিচে রাখতো, তো স্ট্রিক্ট কন্ট্রোলটা করলে যেটা দেখা যায় যে পার অপারেটিভ হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক থাকে, এবং হাইপোগ্লাইসেমিয়ার অনেকগুলি কমপ্লিকেশন আছে সেটা আমরা জানি। তো এইগুলিকে অ্যাভয়েড করার জন্য সাধারণত এই 7 থেকে 10 এর মধ্যে রাখা হয়। তো এই পেশেন্টের আমরা কিভাবে অ্যানেস্থেসিয়া দিব? আমরা আগেই বলেছি যে পেশেন্টের যেহেতু এটা অ্যাক্সিলো বাইফেমোরাল গ্রাফট, তো সাধারণত দেখা যায় যে এটা হচ্ছে হাই রিস্ক সার্জারি, এবং যদিও অ্যাওর্টো বাইফেমোরাল গ্রাফটের ক্ষেত্রে দেখা যায় আরো বেশি রিস্ক, তারপরেও এটা আমার কম রিস্ক না। তো এই প্রসিডিউরে সাধারণত কি করা হয়, একটা 3টা স্মল ইনসিশন দেওয়া হয়, একটা হচ্ছে আপনার ইনফ্রাক্লেভিকুলার, আরেকটা হচ্ছে লেফট, এবং আরেকটা হচ্ছে রাইট গ্রোইনে, 3টা ইনসিশন দিয়ে অ্যানাস্টোমোসিসটা করা হয়। তো এই কারণে এইটাতে আসলে বেসিক্যালি সেন্ট্রাল নিউরোএক্সিয়াল ব্লক বা রিজনাল অ্যানাস্থেসিয়া দেওয়া পসিবল না। এই ক্ষেত্রে আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হবে, ব্যালেন্স অ্যানাস্থেসিয়া, তার সাথে হিমোডাইনামিক মনিটরিং করতে হবে। ইন্ডাকশনের আগে আমরা তাহলে কি করব, এই পেশেন্টের হিমোডাইনামিক মনিটরের জন্য আমরা আর্টেরিয়াল লাইন করে নিব, যেহেতু এটা ভাস্কুলার সার্জারি, এবং প্রয়োজনে আমরা ফ্লুইড দেওয়ার জন্য বা আমরা ভেনাস প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং এর জন্য আমরা সিভি লাইনও করে নিতে পারি। এবং ফ্লুইড ব্যালেন্সটা দেখার জন্য আমরা ইউরিনারি ক্যাথেটার করে ইউরিন আউটপুট দেখে আমরা ফ্লুইড ব্যালেন্সটা দিব, যার রেনাল ফ্লুইডটা প্রিভেন্ট করার জন্য। আর অটোনমিক যদি ইনস্টেবিলিটি থাকে বা গ্যাস্ট্রোপ্যারেসিস থাকে, সেই ক্ষেত্রে আমরা র্যাপিড সিরিঞ্জ ইন্ডাকশন করব, এবং আওয়ারলি আমরা ব্লাড গ্লুকোজটা মনিটরিং করব, এবং সেভাবে আমরা প্রয়োজনে আমরা আলাদাভাবে সিরিঞ্জ পাম্পে আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিন দিয়ে আমরা অ্যাড্রেস করব। রিকভারির সময় আমরা কি কি জিনিস বলে দিব? রিকভারির সময় আমরা বলবো যে পেশেন্টটা অবশ্যই যাতে পোস্ট অপারেটিভলিও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাতে আওয়ারলি ব্লাড গ্লুকোজটা মনিটরিং করা হয়, তার পাশাপাশি যাতে ইলেকট্রোলাইটসটাও আমরা মনিটরিং করি। মনিটরিং করে আমরা ইনসুলিন, গ্লুকোজ, পটাশিয়ামটা আমরা ইনফিউশনটা চালিয়ে যাব। এবং হ্যান্ডওভার দেওয়ার সময় আমরা ওয়ার্ডে যখন হ্যান্ডওভার হবে, ওয়ার্ডে হ্যান্ডওভারের সময় আমরা বলে দিতে হবে যে পেশেন্টকে যতক্ষণ পর্যন্ত আমরা পেশেন্ট ওরালি ইনটেক না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ইনসুলিন, গ্লুকোজ, পটাশিয়াম ইনফিউশনটাকে কন্টিনিউ করব। এবার আসি যদি আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন যেটা আমরা আলোচনা করেছি আগে, ডায়াবেটিক কিটোএসিডোসিস। এই ডায়াবেটিক কিটোএসিডোসিসটা কিভাবে আমরা ডিফাইন করব? তো ডায়াবেটিক কিটোএসিডোসিসে আসলে কয়েকটা জিনিস থাকে, যেটা হচ্ছে যে হাই ব্লাড গ্লুকোজ লেভেল থাকে এবং অর্গানিক অ্যাসিড থাকে ব্লাডে। তো এটা সিরিয়াস লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কমপ্লিকেশন, যেটাতে আমরা 3টা জিনিস পাই, যেমন হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া পাই, মেটাবলিক অ্যাসিডোসিস পাই, এবং ইউরিনে আমরা কিটোন বডি পাই, যেটাকে বলা হয় কিটোনেমিয়া। তো কেন এই ডায়াবেটিক পেশেন্টের কিটোন বডি প্রোডাকশন হয়? সাধারণত এই কিটোন বডি প্রোডাকশন হয় দুটো জায়গায়, আমাদের মাথা রাখতে হবে। একটা হচ্ছে যে ডায়াবেটিস কিটোএসিড, যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে স্টারভেশনে হয়। তো স্টারভেশনেরটা আসলে অত সমস্যা হয় না, কারণ স্টারভেশনের সময় আমাদের এই কিটোন বডি এনার্জি হিসেবে ইউজ হয়, কিন্তু বাট এখানে হচ্ছে এটা অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হয় এই কিটোন বডির কারণে,
এনার্জি তো পায় না, বরং আমাদের একটা অ্যাসিডোসিস করে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হয়। তো কিটোন বডি আসলে নরমালি এটা লিভারের মাইটোকন্ড্রিয়াতে অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়েটা সাধারণত হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডটা আমরা যখন অক্সিডেশন হবে, অক্সিডেশনের এন্ড প্রোডাক্ট হিসেবে আসে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে লিভারে গিয়ে মেটাবলাইজ হয়ে কিটোন বডি ফর্মেশন করে। এই অ্যাসিটাইল কোয়েটা সাধারণত কি হয়, অক্সালো অ্যাসিটেটের সাথে কম্বাইন করে সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে আলটিমেটলি অ্যারোবিক মেটাবলিজমে গিয়ে এনার্জি প্রডিউস করে। যদি কোনো কারণে এক্সেস ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রেই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়। এবং যদি এনাফ অক্সালো অ্যাসিটেট না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাসিটাইল কোয়েটা ফ্রি হয়ে যায় এবং ফ্রি হয়ে আলটিমেটলি ব্লাডে থাকে এবং কিটোন বডি প্রোডাকশন করে। এই প্রচুর কিটোন বডি প্রোডাকশনের কারণে যেটা দেখা যায় যে মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হয় এবং মেটাবলিক অ্যাসিডোসিস থেকে পেশেন্টের সিমটমসগুলি ডেভেলপ করে। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আমরা কিভাবে বুঝবো? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস দেখতে হলে প্রথমে আমরা কিছু সিমটম দেখব। সিমটমগুলি কি কি? সিমটম সাইন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকবে, যেমন হচ্ছে তার সাইন হিসেবে বা সিমটম হিসেবে পাবো পলিউরিয়া পাবো, পলিডিপসিয়া পাবো, ওয়েট লস পাবো, ডিহাইড্রেশন পাবো। এছাড়া যখন কিটোঅ্যাসিডোসিসের পরিমাণ যখন অনেক বেশি বেড়ে যায়, তখন কমপ্লিকেশনগুলি নিয়ে আসে। যেমন কমন একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। অনেক পেশেন্টই ইমার্জেন্সিতে একিউট অ্যাবডোমিন নিয়ে আসে, সবাই ভাবে যে তার অ্যাবডোমিনালটা একটা জিআইটি পারফোরেশন হয়েছে অথবা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু পেশেন্ট দেখা যায় যে ডিকে এর পেশেন্ট। তার পাশাপাশি ডায়রিয়া, নশিয়া, ভমিটিংও কমনলি নিয়ে আসে। অন এক্সামিনেশনে পেশেন্টকে আমরা দেখবো সিভিয়ারলি ডিহাইড্রেটেড, ড্রাই স্কিন থেকে ড্রাই মাউথ, এবং অনেক সময় দেখা যায় যে অল্টার্ড কনসাসনেস বা আনকনসাস থাকে পেশেন্ট। এবং পেশেন্ট এই আনকনসাস অবস্থা দেখা যায় যে হাইপার ভেন্টিলেটেড থাকে এবং একটা কুসমল ব্রিদিং, এটা সুইট অ্যারোমার মতো আসে ব্রিদিং এর সময়, এটাকে বলে কুসমল ব্রিদিং, এসিটোন। এই ব্রিদিংটা সাধারণত কিটোন বডিস এসিটোনের কারণে হয়। এবং এছাড়া আমরা পালস অক্সিমিটার বা পালস যদি দেখবো যে পেশেন্টের টেকিকার্ডিয়া আছে এবং সিভিয়ার হাইপোটেনসিভ, অনেক সময় পেশেন্ট শকেও চলে যায়। তো এই পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব? প্রথমে আমরা ইনভেস্টিগেশন করব। আমাদের হাতের কাছে সবচেয়ে ইজিলি আমরা যেটা পাই সেটা হচ্ছে এবিজি। আমরা যদি একটা এবিজি করে নিই, তাতে আমরা দেখতে পারবো অ্যাসিড বেস ব্যালেন্স, এবং অনেক সময় এবিজিতে ইলেকট্রোলাইটসও দেখা যায়, ফলে আমরা ইলেকট্রোলাইটসটাও রিডিং পেয়ে যাই। যদি না সম্ভব হয় আমরা ব্লাডের জন্য পাঠাবো, বিশেষ করে ইউরিয়া ইলেকট্রোলাইটস দেখার জন্য। আমরা যেখানে দেখবো সোডিয়াম লেভেল দেখবো যে কম, আর হচ্ছে সোডিয়াম লেভেলটা কম থাকে সাধারণত হাই গ্লুকোজ লেভেলের কারণে। আর পটাশিয়াম লেভেলটা সাধারণত নর্মালও থাকতে পারে, ঠিক আছে, অবশ্য আবার হাইও থাকতে পারে। কিন্তু নর্মাল থাকুক আর হাই থাকুক, কিন্তু ধরে নিতে হবে যে তার পটাশিয়াম লেভেল কিন্তু কম, কারণ ইনসুলিন ছাড়া আমরা জানি যে পটাশিয়াম সেলের মধ্যে ঢোকে না, ফলে এই পটাশিয়ামটা সেলের বাইরেই থাকে। আর ইউরিনে আমরা কিটোন বডি দেখবো, কিটোন বডি দেখলে আমরা কনফার্ম হয়ে যাব যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যদি ইউরিনে কিটোন বডি না পাই, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাসিড বেস ব্যালেন্স যদি অ্যাসিডোসিস পাই, সেই ক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিডোসিসও আমরা ধরে নিতে পারি। এটা মনে রাখবেন, ল্যাকটিক অ্যাসিডোসিস এবং কিটোঅ্যাসিডোসিসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। কিটোন বডি না পেলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, তখন আমাদের সেরাম ল্যাকটেট দেখতে হয় কনফার্ম করার জন্য। আর অ্যানায়ন গ্যাপটা আমরা যদি দেখি, অ্যানায়ন গ্যাপটা দেখি যে অনেক হাই, কারণ হচ্ছে যে কিছু আনমেজার্ড কিটোন আছে। আমরা সাধারণত অ্যানায়ন যেগুলি আমরা চেক করি তার ভিতরে কিটোন বডিটা নাই, ফলে দেখা যায় যে এই কিটোন বডিগুলি আনমেজার্ড থাকে, সেক্ষেত্রে আমরা এগুলি মেজার করতে পারি না, যার কারণে দেখা যায় যে আমরা অ্যাসিডোসিসও থাকে, আবার অ্যানায়ন গ্যাপটাও অনেক হাই থাকে। এবং এছাড়া আমরা প্লাজমা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন দেখবো, কারণ হচ্ছে এই পেশেন্টের কমনলি রেনাল এম্পেয়ারমেন্ট থাকে। আর ফুল ব্লাড কাউন্ট, ব্লাড, ইউরিন এবং স্পুটাম কালচারও আমরা দেখবো, যেহেতু এতে কনকমিটেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। চেস্ট এক্সরে দেখবো আমরা, 12 ব্লিড ইসিজি করে দেখবো যে আদার্স কোনো কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা। মনিটরিং এর ভিতরে আমরা এগুলি কন্টিনিউয়াস মনিটরিং করে যাব পেশেন্টের, ইসিজি, ব্লাড প্রেশার, পালস অক্সিমিটি, টেম্পারেচার মনিটরিংটা সবসময় রাখবেন যে খুবই গুরুত্বপূর্ণ এইসব পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের থার্মোরেগুলেশন সিস্টেমটাতেও কিন্তু ইম্পেয়ার থাকে। এবং আমরা আগে বলেছি এই ধরনের পেশেন্টের সাধারণত হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ট্রান্সফার করা হয়। তো স্পেসিফিক ট্রিটমেন্ট কি এই ডিকেএ পেশেন্টের? স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে আমরা নর্মাল স্যালাইন দিব,
কারণ নর্মাল স্যালাইনে আমাদের সোডিয়াম আর ক্লোরাইড থাকে, এখানে কোনো পটাশিয়াম থাকে না, তাহলে আমাদের রিস্ক ফ্রি। তো আমরা ইনিশিয়ালি 1 থেকে 2 লিটার আমরা দিব, তারপর সেটা আমরা রিডিউস করে নিয়ে আসবো আওয়ারলি 300 থেকে 500 ml পার আওয়ার, এবং টাইট্রেটেড করবো এটা পেশেন্টের ভলিউম, ব্লাড প্রেশার, ইলেকট্রোলাইটস এগুলি দেখি। এবং সেন্ট্রাল লাইন বলছে যে আমরা সিবিপি যদি করি আমরা সবচেয়ে অ্যাকুরেট রেজাল্টটা পাবো। সিবিপি করে দেখলে রিস্কটা কম, ওভার হাইড্রেশনের রিস্ক কম, বাস হাইপারনেট্রিমিয়ারও রিস্ক কমে যায়। আর ইনসুলিন দিব কিভাবে? প্রথমে আমরা বোলাস দিব হচ্ছে যে 0.1 ইউনিট পার কেজি হিসেবে, তার পাশাপাশি আমরা আওয়ারলি করব হচ্ছে 0.0 ইউনিট পার কেজি পার আওয়ার হিসেবে। প্রথমে আমরা ধরে নেন একটা 60 কেজি মানুষ যদি হয়, সেই ক্ষেত্রে আমার 6 ইউনিট ইনসুলিন আমরা বোলাস দিব, ইনফিউশনে দিব হচ্ছে আমরা 6 ইউনিট পার আওয়ার হিসেবে। এরপরে আমরা আওয়ারলি চেক করতে থাকবো, যেহেতু ইনফিউশনে আছে, দেখে 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 আমরা কন্ট্রোল করব। আর কি কি জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে যে পটাশিয়ামটা দেখবো। পটাশিয়াম যদি আমার 4.5 এর নিচে থাকে, সাধারণত বলা হয় যে পটাশিয়াম রিপ্লেস করতে হয়। আর 4.5 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা পটাশিয়াম দিব না। আর ব্লাড সুগার যদি আমার 14 এর উপরে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, নর্মাল স্যালাইনটা ইউজ করব। আর যদি 14 এর নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা গ্লুকোজ ইনফিউশন 5% দিয়ে আমরা ইউজ করব, বা ইভেন ডিএনএসও আমরা ইউজ করতে পারি। তো এই পেশেন্টের অ্যাসিডোসিস থাকে, এবং ইভেন সিভিয়ার অ্যাসিডোসিস থাকে, 7.1 পর্যন্ত, 6.9 ও 8 ও পর্যন্ত নেমে যায়। তো এই পেশেন্টের আমরা বাইকার্বনেট কিন্তু ইউজুয়ালি আমরা দেই না। যেটা বলা হয়েছে যে রিকমেন্ডেশন হচ্ছে 7 এর নিচে যদি না আসে, সেই ক্ষেত্রে বাইকার্বনেটটা দেওয়া হয় না। কারণ কি, বাইকার্বনেটটা দিলে কি কি হয় প্রবলেম, যে মেইনই হচ্ছে যে বাইকার্বনেটের ভিতরে সোডিয়াম আছে, তো অনেক বেশি পরিমাণে সোডিয়াম থাকে, ফলে দেখা যায় যে এই পেশেন্টের হাইপারনেট্রিমিয়া হওয়ার একটা রিস্ক থাকে। আর আমরা জানি যে হাইপারনেট্রিমিয়ার কমপ্লিকেশন অনেক বেশি। আমরা আগামী ক্লাসে যখন আমরা ইলেকট্রোলাইটস নিয়ে আলোচনা করব, তাহলে এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো এছাড়া বাইকার্বনেটের কারণে যেটা হয়, বাইকার্বনেটটা কনভার্ট হয়ে যায় কার্বন ডাই অক্সাইডের এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, এর ফলে কার্বন ডাই অক্সাইডটাও ইনক্রিজ করে। হাইপারকেপনিয়া হলে আমরা জানি যে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস করে, ফলে এইটাও একটা রিস্কি। আর বাইকার্বনেটটা ব্লাড ব্রেন ক্যারিয়ার ক্রস করে না, কিন্তু এটা সেরিব্রাল ইন্টারসেলুলার অ্যাসিডোসিস করতে পারে, ফলে সেরিব্রাল ইন্টারসেলুলার অ্যাসিডোসিসটা ইনক্রিজ করে সে, যেহেতু সে ক্রস করতে পারে না। তো এটা দিয়েও আমার লাভ নাই, কারণ ব্লাডের অ্যাসিডোসিস আমি রিডিউস করলাম, কিন্তু ব্রেনের অ্যাসিডোসিস তো আমি রিডিউস করতে পারবো না। এছাড়া হচ্ছে যে বাইকার্বনেটটা যদি পেশেন্টের হাইপোক্যালিমিয়া থাকে, সেটা আরো ওর্স করে। আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিসে হাইপারক্যালিমিয়া হয়, আর মেটাবলিক অ্যালকালোসিসে হাইপোক্যালিমিয়া হয়। যদি বাইকার্বনেট বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিস হয়ে যেতে পারে, এবং হাইপোক্যালিমিয়াটাও ইনক্রিজ করতে পারে। এছাড়া বাইকার্বনেটটা কি করে, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কাপটাকে লেফট শিফট করবে। তার মানে কি, লেফট শিফট করলে আমাদের অক্সিজেনটা বাইন্ড হয়ে থাকবে, ফলে আমাদের দেখা যাবে কি অক্সিজেন রিলিজটা কম হবে। অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকবে, কিন্তু অক্সিজেন ব্লাড কম পাবে, সেল কম পাবে, ফলে আমাদের হাইপোক্সিয়া ডেভেলপ করবে। তো এইটাও রিস্কি। তো এইসব কারণে দেখা যায় যে সাধারণত 6.8 এর উপরে যদি কারো পিএইচ থাকে, তাদের ক্ষেত্রে খুব একটা বেটার আউটকাম পাওয়া যায় না বাইকার্বনেট দিয়ে। এক্ষেত্রে বলা হয় যে 6.8 এর নিচে গেলেই সাধারণত বাইকার্বনেট দেওয়ার জন্য। তো এইভাবে আমরা ম্যানেজ করব। আর অটোনমিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আমরা যেটা ম্যানেজমেন্টে, অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি, কিন্তু আমরা ব্লাড প্রেশারটা কিভাবে ম্যানেজ করবো সেটা বলিনি। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখবেন কয়েকটা জিনিস, যে এদের ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ যেগুলি, যেমন হচ্ছে যে আমরা এফিড্রিন আমরা ইউজ করে থাকি, এফিড্রিন কিন্তু খুব একটা ভালো রোল নাই। এদের ক্ষেত্রে বলা হয় যেটা ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ ইউজ করার জন্য। যদি কোনো কারণে ভেজোডাইলেশন হয়, সেই ক্ষেত্রে ফিনাইলেফ্রিন বা নরএড্রিনালিন ইউজ করার জন্য, প্লাস তার সাথে আমরা অ্যাড্রিনালিন ইউজ করতে পারি। বা যদি হার্ট রেট ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে আমরা বিটা ব্লকার আমরা ইউজ করতে পারি। আদার্স ড্রাগ আমরা ইউজ করে খুব একটা বেনিফিট পাবো না। আমরা এখানে ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগগুলি দিয়েই ব্লাড প্রেশারটা বা হার্ট রেটটা আমরা মিনিমাইজ করব। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে খুবই রিস্কি, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা খুবই আনস্টেবল থাকে। তো আমাদের খুব কেয়ারফুলি এগুলি আসলে ম্যানেজ করা লাগে। দেখা যায় যে আমি যদি নরএড্রিনালিন বেশি দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে ওভার হয়ে গেলে অনেক বেশি হাইপার টেনশন হয়ে যায়, অনেকখানি এটা আমার ফিউক্রোমোসাইটোমার মতো। তো খুবই রিস্কি। তো এগুলো আমরা মাথায় রাখবো। আর যাদের নিউরোপ্যাথি থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওই যে ইয়ার হওয়ার চান্স থাকে বেশি, ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি, এবং
ইনজুরির কারণে পোস্ট অপারেটিভে দেখা যায় যে নিউরোপ্যাথির কারণে তারা বলতেও পারে না যে তাদের পেইন, এবং ইনফেকশনেরও রিস্ক থাকে বেশি। মোটামুটি আমাদের মাথায় যদি রাখি আমাদের হয়ে যাবে। তো দ্যাটস অল, ক্লাসটা এখানেই শেষ।